নমস্কার। 2024-এর শুভ নববর্ষের আপনাদের সবাইকে স্বাগত। আমাদের প্যাভিলিয়ন প্রান্ত থেকে আম, বিশ্বকাপের পরে আমরা এক দুটো রাউন্ড করেছিলাম। এটা আমাদের এই 2024-এর প্রথম প্যাভিলিয়ন প্রান্ত থেকে। আমাদের মনে হয়েছে যে আজকে এটা করাটার একটা সুন্দর একটা দিন। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার যে সাউথ আফ্রিকা যে সিরিজটা শেষ হয়েছে, সাউথ আফ্রিকা যে মানে আমি বলবো অ্যাডভেঞ্চার যেটা ছিল সেটা শেষ হয়েছে। ওদিকে আগামীকাল হয়তো পাকিস্তানের যে আম, অস্ট্রেলিয়া অ্যাডভেঞ্চার সেটাও হয়তো শেষ হবে। তো এই মোক্ষম সময় আমার মনে হয় যে এটা একটা প্যাভিলিয়ন প্রান্ত থেকে একটা করার একটা দারুণ একটা দিন পড়েছে। আম, আমার সাথে আজকে বিকিরণ রয়েছে। বিকিরণ, এই প্রথম আমরা সাউথ আফ্রিকা থেকে কোনো সিরিজ না হেরে ফিরলাম। এটা কত বড় অ্যাচিভমেন্ট! অ্যাচিভমেন্ট তো বটেই। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যেখানে তিনটে সিরিজের মধ্যে একটাও ইন্ডিয়া হারেনি। টি-20টার মধ্যে একটা ফার্স্ট একটা ওয়াশ আউট হয়েছিল, তারপর দুটো তো হচ্ছে 1-1, আর দেন ওডিআইটা জিতলো, আর টেস্টও 1-1। টেস্ট যদি আগে একবার ড্র হয়েছিল, বাট স্টিল টেস্টে 1-1 ইজ এ গুড রেজাল্ট। আমার কাছে এটা গুড রেজাল্ট। অ্যাচিভমেন্ট অবশ্যই। তবে আমরা যেটা দেখতে হবে যে ওডিআই টিমটার ক্ষেত্রে আর একটা ব্যাপার ছিল, যে ওডিআই টিমটার ক্ষেত্রে ইন্ডিয়া খুব থার্ড স্ট্রিং টিম পাঠিয়েছিল আর কি। নট ইভেন সেকেন্ড স্ট্রিং, ইন্ডিয়া থার্ড স্ট্রিং টিম পাঠিয়েছিল এবং সেটা দিয়ে ওডিআই সিরিজটা জিতেছিল। সেটা একটা ভালো অ্যাচিভমেন্ট, ভালো পাওনা। তবে ওডিআই বা ওডিআই সিরিজটা সেরকম ভাবে ইনকনসেনশিয়াল টাইপেরই ছিল, তাই জন্য থার্ড স্ট্রিং টিমটা পাঠিয়েছিল। ওভারঅল একটা ইন্ডিয়া খুব ভালো ট্যুর কাটিয়েছে আর কি সাউথ আফ্রিকা। এই তবে তবে তিন তবে ইন্ডিয়ার মানে অল দ্য ফরম্যাটস, ইন্ডিয়ার বেশ কিছু কিছু হোলস আছে, ব্লু ফলস আছে, সেগুলোকে ইন্ডিয়া মানে রিকভার বা মেক আপ করতে হবে আর কি। সেটা আমরা এই এই যে টুরে দেখেছি আর কি। এই যে তিনটে ফরম্যাটে গিয়ে আমরা প্রথমবার সাউথ আফ্রিকাতে একটা ফরম্যাটও আমরা হারিনি, এটার পেছনে তিনটে ফরম্যাটে তিন ধরনের তিনটে ক্যাপ্টেন থাকার কতটা আম, মানে হাত দেখছিস, নাকি এটা জাস্ট কাকতালীয়? আই থিঙ্ক ইটস জাস্ট আ কোইন্সিডেন্স, নট অ্যাজ সাচ। তিনটে ডিফারেন্ট ক্যাপ্টেন ছিল বলে তিনটে ডিফারেন্ট রেজাল্ট হয়েছে বা তিনটেটাই সাকসেস, সেরকম ব্যাপার না। ইটস জাস্ট আ কোইন্সিডেন্স। হুম। টি-20-তে রিঙ্কু সিং, ওডিআইতে আর্শদীপ সিং, এবং টেস্টে সিরাজ এবং কোহলি। এর বাইরে কি আর কোনো প্রাপ্তি আছে? বুমরাহ টেস্টে। টেস্টে বুমরা ম্যান অফ দ্য সিরিজ হয়েছে যদিও, কিন্তু আমি জানি না ওটাকে মানে জাস্ট ইন্ডিয়ার সাইড থেকে কাউকে দিতে হতো বলে হয়তো দিয়েছে। আম, কিন্তু আম, আমার মতে দ্বিতীয় টেস্টে আমরা জিতেছি সিরাজের ওই ওই স্পেলটা যদি না হতো তাহলে বুমরা যতই সেকেন্ড ইনিংসে উইকেট নিত, ওই স্পেলটা না করলে আমরা হেরে যাই। কারণ হচ্ছে ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকা 100 রান তুললে পরেও দে ওয়ার ইন দ্য অ্যাডভান্টেজ পজিশন। যদি ফার্স্ট ইনিংসে 100 রানও তুলতো তো ওরা অ্যাডভান্টেজে থাকতো। সো সিরাজের স্পেলটাই অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মানে বেস্টটা করে দিয়েছিল আর কি, যেটা। তো হুম। মানে সেকেন্ড টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ সিরাজ একদম ঠিকই আছে আমার মতে। আর সেটা ওর মানে ওই মেন লিডার, মানে হুম। সেকেন্ড টেস্টের যেটা। হুম। আম, পিচ নিয়ে প্রচুর মতবাদ আছে। আম, রবি শাস্ত্রী বলেছিল যে ভারতীয় দল মানে ভাড় মে যায় পিচ, আমরা 20 উইকেট পিচকে আমরা ধরবো না। রাহুল দ্রাবিড় এরকম পিচ নিয়ে কিছু বলেনি, কিন্তু হিটম্যান ম্যাচটা জেতার পরে বুক ফুলিয়ে বুক ঠুকে গিয়ে কিন্তু এরা বলে এসছে যে এইরকম পিচে খেলতে আমরা মজা পাই। আম, কিন্তু তার সাথে সাথে ভারতে এসে যারা নাকানি চোবানি খেয়ে যারা কান্নাকাটি করে, তাদেরকে একটুখানি আর কি আয়না দেখিয়েছে। কি বলবি? দেখো, এই পিচ নিয়ে কথা বললে গেলে অনেক কথাই বলতে হবে, তো আমি বলছি আর কি। যেটা হচ্ছে আমাদের পিচ নিয়ে যেটা ক্রিটিসিজম হচ্ছে, পেস মানে এই পিচটা খুবই বাজে ছিল, খুবই জঘন্য পিচ ছিল। তো ক্রিটিসিজম হওয়াটা ন্যাচারাল আর কি এই পিচ নিয়ে। এবার রোহিত শর্মার কথা তো আমি পরে আসছি। এই পিচ নিয়ে ক্রিটিসিজম হওয়াটা ন্যাচারাল ছিল,
কারণ পেসার্সরা যদি প্রথম দিনের ফার্স্ট সেশন থেকে যদি আপ অ্যান্ড ডাউন পিচে বল করে, আনইভেন বাউন্স থাকে, যে একটা সেম লেন্থে পড়ে একটা বল শোল্ডার হাইটে যাচ্ছে আর একটা বল নিয়ে হাইটে আসছে, এটা ডেঞ্জারাস পিচ। মানে ডেঞ্জারাস পিচ ইন দ্য সেন্স ইনজুরি কনসার্ন হওয়ার ক্ষেত্রেও ডেঞ্জারাস পিচ। তো এই পিচ নিয়ে ক্রিটিসিজম হওয়াটা ন্যাচারাল। আর এটা সাবকন্টিনেন্ট, আর সাবকন্টিনেন্টে যেসব খাতাল বা খোঁয়ার যেগুলো হয় সেগুলোর থেকেও ডেঞ্জারাস। কারণ খাতালে মানে খেলা দেখাটা খুবই দুষ্কর ব্যাপার, মানে খুবই চাপের বিষয় যে ওই সব মানে র্যাঙ্কটানের খোঁয়ারে খেলা দেখা, বাট সেখানে ইনজুরি কনসার্ন কোনো প্লেয়ারে হয় না, কোনো ব্যাটারে হয় না। তো সেটা একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে পিচ নিয়ে ক্রিটিসিজম হওয়াটা একদম মানে হওয়া উচিত বলেই মনে করি। সেটা খাতাল হোক বা এখানে হোক, রাতার এখানে একটু বেশি হওয়া উচিত বলে মনে করি। কারণ হচ্ছে যেটা আমি বললাম ইনজুরি কনসার্নের ক্ষেত্রে। এবার রোহিত শর্মা যেটা বলছে যে আমরা হচ্ছে এইসব পিচে খেলতে আমাদের কোনো প্রবলেম নেই যতক্ষণ না এক্সপার্টরা ইন্ডিয়া নিয়ে কথা বলে, ইন্ডিয়ান পিচেস নিয়ে কথা বলে। সেটা রোহিত শর্মার কথা হচ্ছে বেসিক্যালি যে আমি মানে বেসিক্যালি হচ্ছে মানে ক্রিটিসিজম করতে হলে দুটো দিকেই করতে হবে, আদারওয়াইজ কোনো দিকেই করা যাবে না আর কি। রোহিত শর্মার কথা হচ্ছে এটা বেসিক্যালি। সেটা একটা মানে পয়েন্ট আছে, সেটা আমি পয়েন্ট নেই বলবো না, পয়েন্ট আছে। কিন্তু আমি যদি বলি যে রোহিত শর্মা যেটা চাইছে, মানে যেটা চাইছে বা যেটা করছে আর কি বেসিক্যালি, আমরা লাস্ট 2 বছর ধরে 2021 সাল থেকে যেটা আমরা দেখছি যে পরপর কনসিস্টেন্টলি র্যাঙ্ক টানার দেয়াতে হোম টিমের গ্রোথ, হোম টিমের ফিউচারটা, ব্যাটারদের ফিউচারটা কিন্তু মানে ভালো হচ্ছে না। আমরা যদি হোম টিমে যদি কন্টিনিউয়াসলি খাতাল দিতে থাকে, কোনো ব্যাটারের কনফিডেন্স গ্রো করবে না আর কি। কারণ হোমে রানস করেই ব্যাটার জেনারেলি কনফিডেন্স বিল্ড করে, দেন সেখান থেকে হচ্ছে আরো সাকসেস পায়। ওরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের কথা ভেবে যে আমাদেরকে ফুল পয়েন্ট তুলতে হবে তাই জন্য এটা করছে, কিন্তু এটাতে ফিউচারের ক্ষেত্রে ইন্ডিয়ার কিন্তু লং রানে হেল্প করবে না। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি পার্সোনালি মনে করি না যে খাতাল দেওয়াটা হোম টিমকে কোনো সুবিধা দেয় বলে। হোম টিমকে সুবিধা দেয় তখনই যদি হোম টিমের বোলিং কোয়ালিটি ইনফেরিয়ার থাকে। যদি বোলিং টিমের হোম বোলিং কোয়ালিটি যদি ইনফেরিয়ার না হয়, তাহলে পরে হচ্ছে খাটাল বা মানে বোলিং এরকম মাইনফিল্ড টাইপের পিচ করার কোনো মানে নেই আর কি বেসিক্যালি। এরকম মাইনফিল্ড টাইপের পিচ করলে পরে বরং অপোনেন্টকে ইউ আর গিভিং দেম আ চান্স টু উইন দ্য গেম। তো বেসিক্যালি ড্র আটকাতে গিয়ে এই মাইনফিল্ড টাইপের পিচ গুলোতে হোম টিমের অ্যাকচুয়ালি লাভের থেকে ক্ষতি হয় বেশি বলে আমার মনে হয়। তো এই হচ্ছে পিচ নিয়ে আমার এই বক্তব্য আর কি। মানে আম, বোলিং কোয়ালিটি যদি আমি হয় আমি দেন এটাকে হ্যাঁ। আমি এটাকে দুভাবে হ্যাঁ। দেখতে চাই। প্রথম কথা হচ্ছে, কিছু ভারতীয় বংশোদ্ভূত বিদেশি চেলাচামুন্ডা আছে যারা আম, ভারতে স্পিন সহায়ক উইকেট হলেই বলে ওই দেখো পিচ ডক্টরিং, পিচ ডক্টরিং, পিচ ডক্টরিং। কিন্তু বিদেশে যখন এরকম আহ, মানে মানে কি বলে, আমাদের স্পিনারের কোনো কাজই থাকে না, ম্যাচ পৃথিবীর সর্বোচ্চ মানে সব থেকে ছোট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এবং শুধু সেটা ভারতীয় ইয়েদের সাথেই না, অস্ট্রেলিয়া যখন সাউথ আফ্রিকার সাথে নিজেদের ঘরে খেলে তখনও এরকম পিচ দেয়। আম, এসব দেখে যারা আর কি ভাবে যে না না, ওটা তো ভারতীয় আর কি পিচ ডক্টরিং করে, বিদেশে পিচ ডক্টরিংটা হয় না। অনেকে আমি Actually রোহিত আশ্চর্য হয়ে যাই মানে যে মানে মাথাটা কত ধরনের মোটা থাকতে পারে মানুষের, যে তারা মনে করে যে বিদেশে ওটা ওরকম পিচ চায়নি, ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। হ্যাঁ। তো এইসব ভারতীয় বংশোদ্ভূত লোকজন যারা এরকম বিদেশের এখনো খেয়ে যায়, তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে দক্ষিণ আফ্রিকা উম, এইরকম যে পিচ করা শুরু করেছে, এটা কিন্তু 2018 থেকে শুরু করেছে। দু হাজার হ্যাঁ আট জোহানেসবার্গ দু হয়েছিল। হাজার আঠেরোতে তখন কিন্তু কি বলে, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ছিল না, পয়েন্ট ছিল না। হ্যাঁ ছিল। এটা বেসিক্যালি টিট ফর ট্যাট করা থেকে ওরা শুরু করেছে, যে ইন্ডিয়াতে গিয়ে আমরা আম, আম, একদম পেয়েছি, খাটাল পেয়েছি, ঠিক আছে তাহলে আমরা ওদেরকে এখানে দেবো। তাতে ব্যাপারটা এমনই দাঁড়িয়ে গেছে যে তারপরে 2018 তৃতীয় টেস্টে ওরা নিজেরাই খেলতে চায়নি, বলেছে এটা এটা ডেঞ্জারাস পিচ। থার্ড টেস্টে হ্যাঁ দু এলগার হাজার হ্যাঁ হ্যাঁ। 2018-তে 3টে টেস্ট হয়েছে, 2021-22-এ 3টে টেস্ট হয়েছে, এবং আজকে এই 2টো টেস্ট হলো। 3-3-6-2-8, এই 8টা টেস্টের একটা পিচও আমার মনে হয় অ্যাভারেজও হওয়া উচিত নয়। তো যেখানে বেসিক্যালি ম্যাচটা 5 দিন গেছে, ম্যাচটা 5 দিন গেছিল কখন? 2014 সালে। 2014 সালে সাউথ আফ্রিকা 450, 457 হুম চেস করে প্রায় 450 করেছিল। সেটা একটা পিচ হুম। ছিল। এবং
তার পরের টেস্টে সাউথ আফ্রিকা জিতেও গেছিল। তখন পিচগুলো সাউথ হ্যাঁ, আফ্রিকা ভালো বানাতো, কেননা সাউথ আফ্রিকা তখন ইন্ডিয়া থেকে অনেক বেটার টিম ছিল। যখন 2018-তে যখন টিমটার শক্তিটা ক্লোজ হয়ে গেল বা ইন্ডিয়া একটু বেটার মনে হলো, তখন থেকেই কিন্তু সাউথ আফ্রিকা এরকম পিচ দেওয়া শুরু করেছে। তো আমি বলে দিতে চাই যে সাউথ আফ্রিকার 2018 থেকে নিয়ে আজকে থেকে শুরু করে একটা পিচ এখনো পর্যন্ত ভারতকে দিতে পারেনি, যে পিচটা কিন্তু 5 দিন খেলা হয়েছে। ভারত কিন্তু না, সাউথ আফ্রিকাকে যখন ইন্ডিয়াতে এসেছিল নর্মাল পিচই দিয়েছিল। যখন ওই রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি করলো, মায়াঙ্ক আগরওয়াল ডাবল সেঞ্চুরি করলো, তখন নর্মাল পিচ দিয়েছিল। 2019-এ, হ্যাঁ। তো আমার মনে হয় না যে এটা একটা আউটলায়ার, নিউল্যান্ডসটা একটা আউটলায়ার। এটা একদম প্ল্যান্ড, একদম তথাকথিত বোর্ড, হোম টিমের ম্যানেজার, হোম টিমের ক্যাপ্টেন এবং কিউরেটর, এই সবাই মিলে একটা কমিটি গঠন করে এই রকম ধরনের পিচ পরপর 8টা টেস্টে ভারতকে দিয়ে এসছে। তার কারণ এই তবে 8টা টেস্টে একটা ম্যাচও কিন্তু 5 দিন যায়নি, একটা ম্যাচও না, 5 দিন। 5 দিনে গেছিল। আই থিঙ্ক 2018 সেঞ্চুরিয়ান টেস্টটা গেছিল, যে সেকেন্ড টেস্টটা 2018, যেটাতে কোহলি তোমার 153 করেছিল বাই সেকেন্ড টেস্টে। আই থিঙ্ক ওটা ফিফটি অব্দি গেছে। আচ্ছা, তা মানে 8টা টেস্টের মধ্যে একটা আর কি 5 দিন গেছে। যাই হোক, হ্যাঁ, মানে আরেকটা হ্যাঁ, I got it, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আমি যেটা বলার চেষ্টা করছি যে এটা হচ্ছে সাউথ আফ্রিকার ব্যাপার। তো আমার মনে হয় যে হ্যাঁ, সাউথ আফ্রিকার আহ, উম, এইরকম এইরকম মাঠে যখন খেলবে, তখন সাউথ আফ্রিকা বরাবরই ব্যাপারটাকে আরো বেশি মানে যাদের বোলিং চলে যাবে, মানে ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করতো তাহলে এই সেকেন্ড ম্যাচটা ইন্ডিয়া হেরে যেত। হুম, হুম, হুম। যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করতো, ইন্ডিয়া হেরে যেত। বেসিক্যালি জিনিসটাকে লটারিতে নামিয়ে দেয়, লটারিতে নামিয়ে দিলে যখন টস যে জেতে, সে তখন সেইভাবে খেলে। এবারে ইন্ডিয়ার ধক আছে যে ইয়েতে ফাটালে পরে ব্যাট করেও ইন্ডিয়া টেস্ট সিরিজ, টেস্ট ম্যাচ জিততে পারে, কিন্তু এরকম ইয়েতে প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকা জিততে পারে না। এটা প্রথম নয়, এটা এর আগেও এরকম হয়েছে, যতবার এরকম সাউথ আফ্রিকার প্রথম ব্যাট করতে হয়েছে সাউথ আফ্রিকা পারেনি। আম, আমি এই সিরিজ নিয়ে আরো একটা, মানে রোহিত শর্মার কথাতে আসার আগে এই সিরিজ নিয়ে আরো একটা ইয়েতে আসবো। সেটা হচ্ছে যে এই যে ভারতীয় দলটা এক এক করে আসলো, এই ভারতীয় দলের কম্পোজিশনটা নিয়ে তোর কি মতামত? কম্পোজিশন বলতে আমি দেখো, বলতে চাইছি যে খেলানো হয়েছে হচ্ছে আম, 6 জন, 5 জন ব্যাটসম্যান, একদম ঠিক। একজন উইকেট কিপার, যে কিনা ব্যাটসম্যান, যে কিনা বেসিক্যালি পার্ট টাইম উইকেট কিপার। সো 5 জন ব্যাটসম্যান, একটা উইকেট কিপার, যে পার্ট টাইম উইকেট কিপার, এবং তারপরে একটা তথাকথিত অলরাউন্ডার। টাকা দেওয়া অলরাউন্ডার, মানে যে ভালো ব্যাট করে সে ভালো বল করে না, যে ভালো বল করে সে ভালো ব্যাট করে না, এরকম ব্যাপার অলরাউন্ডার। এবং তারপরে 4টে বোলার। এই যে ফর্মুলাতে খেলা হয়েছে, এই ফর্মুলা, এই এই কম্পোজিশনটা নিয়ে তোর কি মতামত? এবং তারপরে তুই তার ইন্ডিভিজুয়াল মেম্বার নিয়েও যদি বলতে চাস বলতে পারিস। দেখো, আমার এই কম্পোজিশন নিয়ে বলার ক্ষেত্রে আমাকে পিচ আগে দেখতে হবে। এই কম্পোজিশন নিয়ে আমার বলার আগে, মানে কম্পোজিশন কি হবে, সেটা ইন ফিউচারে কি হবে বা এটা ঠিক হয়েছে কিনা, এইসব ক্ষেত্রে আমি সবার আগে দেখবো হচ্ছে আমার পিচ কিরকম আছে। যদি টাফ পিচ থাকে, যেখানে হচ্ছে আমার, মানে টাফ পিচ থাকে, সেখানে আমি ব্যাটিংটা স্ট্রং করবো। মানে এখানে ইন্ডিয়া বেসিক্যালি 5টা ব্যাটার, একটা মানে উইকেট কিপারটাকে আমি ব্যাটারি ধরছি, তো ইন দ্যাট কেস 6টা ব্যাটার, একটা অলরাউন্ডার জাদেজা, আর হচ্ছে 4টে বোলার আর কি, বেসিক্যালি 5 বোলার আর কি, মানে জাদেজাকে ধরে 5টা বোলার আর কি, বা অশ্বিন থাকলে পরে 5টা বোলার, জাদেজা বা অশ্বিন, যাই হোক। তো সেক্ষেত্রে পরে আমার হচ্ছে এখানে মানে 5 বোলার থিওরিতে ইন্ডিয়া গেছিল, সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে দেখবো যে পিচ যদি এরকম কেপটাউনের মতো থাকতো, দেন আই উড হ্যাভ প্রেফার্ড অ্যান এক্সট্রা ব্যাটার ওভার জাদেজা আর অশ্বিন। সেঞ্চুরি এনে আমি অবভিয়াসলি একটা এক্সট্রা ব্যাটার খেলাতাম অশ্বিনের জায়গায়। তো সেখানে হচ্ছে, এটা হচ্ছে মানে আমাকে পিচ দেখতে হবে। সেঞ্চুরি এনে অশ্বিন খারাপ বল করেনি, বাট স্টিল আমি মানে ম্যাচের ডিসিশন আগের থেকে বলছি আর কি। সেক্ষেত্রে আমি মানে পিচ থেকে আমার ডিসিশন হবে। যদি খুব টাফ পিচ থাকে ব্যাটিং এর জন্য, দেন আই উড হ্যাভ প্রেফার্ড অ্যান এক্সট্রা ব্যাটার ওভার অ্যান এক্সট্রা বোলার। তো সেক্ষেত্রে আমার 7 ব্যাটার আর 4 বোলারে চলে যাবে, কারণ 4 বোলার দিয়ে আমার টাফ পিচে 20 উইকেট নেওয়ার মতো আমার অ্যাডিকুয়েট ফোর্স আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, সেটা হচ্ছে গেল একটা নাম্বার 1 পয়েন্ট। আর যদি আমি দেখি পিচ যদি গুড ফর ব্যাটিং হয়, যদি ফ্ল্যাট পিচ হয় যেখানে 5 দিন যদি খেলা যায়, দেন আমি এই 6+4+1 কম্বোতে আমি স্টিক করতে পারি।
এবার হচ্ছে চারটে পেসার। এবার এবার এখানে ম্যাটারটা হচ্ছে গিয়ে যে চারটে পেসার যারা হবে, চারটে পেসারের কোয়ালিটিটা কিরকম। ইন্ডিয়ার এখন এই বোলিং অ্যাটাকে বুমরা কোয়ালিটি, সিরাজ কোয়ালিটি, মুকেশ রিসেন্টলি মানে কেপ টাউনে ভালো বল করেছে। আর প্রসিদ্ধর ব্যাপারে আমি কিছু বলছি না, যাই হোক, তো সেটা আমি কাটাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার কোয়ালিটি, বোলিং কোয়ালিটিটা কিরকম। যদি আমি বোলিং কোয়ালিটি যদি আমার ভালো হয়, দেন হচ্ছে আমার মানে বোলিং কোয়ালিটি এখন এই সিচুয়েশনে আমার পাঁচটা বোলার মানে 20 উইকেট নিতে গেলে, টেস্ট জিততে গেলে পরে 20 উইকেট দরকার। সেক্ষেত্রে আমার যদি ফ্ল্যাট পিচ হয়, গুড ব্যাটিং উইকেট হয়, দেন আমি পাঁচটা বোলার খেলাবো, ইনক্লুডিং অ্যান অলরাউন্ডার বেসিক্যালি। আর আমি যদি হচ্ছে তোমার মানে বেসিক্যালি হচ্ছে আমার মানে পিচ থেকে আমার ডিসিশনটা হবে। এরপরে আমি যদি আসি, এরপরে তোমার ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি, এই সিরিজের থেকে ইন্ডিয়ার বেসিক্যালি চারটে প্লেয়ার ভালো গেছে। চারটে প্লেয়ার ভালো গেলে যে বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা আর কে এল রাহুলের ওই একটা সেঞ্চুরি, মানে বেসিক্যালি চারটে প্লেয়ার। বাকি গিল খারাপ খেলেনি, মানে গিল পিচ কন্ডিশন অনুযায়ী 30-20 টাইপের রান করেছে, বাট সাবস্টেন্সিয়াল স্কোর করেনি। আমি ব্যাটারদেরকে আর কি এই সিরিজের জন্য খুব একটা দোষ দেবো না, কারণ কেপ টাউনে যেরকম পিচ পেয়েছে সেখানে কোনো ব্যাটারই মানে ওরকম মানে কোনো টেকনিকেই ব্যাটার সেরকম ভাবে সাকসেস পাবে না। তো আমি বাট বোলিং এর ক্ষেত্রে আমি বলতে চাই, বোলিং এর ক্ষেত্রে ইন্ডিয়ার ইস্যু আছে। মোহাম্মদ শামি ইনজুরির জন্য এই সিরিজটাতে ছিল না। তো মোহাম্মদ শামি যদি না আসে, দেন হচ্ছে মানে মোহাম্মদ শামির ইম্পর্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। না শুধু মোহাম্মদ শামি বলে না, ইন্ডিয়ার এখন বেসিক্যালি তিনটেই পেসার আর কি, বুমরা, সিরাজ, শামি। এই তিনজনকে প্রত্যেকটা টেস্টই ওভারসিজে খেলতে হবে টু হ্যাভ আ চান্স টু উইন দ্য গেম বেসিক্যালি। তো এই তিনটে মানে এই তিনজনের মধ্যে একজনও যদি না থাকে, ইন্ডিয়ার বোলিং এর হাফ হয়ে যাচ্ছে। সেটা আমরা সেঞ্চুরিয়ানেই দেখেছিলাম। এই ইনফ্যাক্ট কেপ টাউনে এত মানে এরকম ট্রেচারাস পিচ ছিল বলে হচ্ছে ইন্ডিয়া মানে পার পেয়ে গেছে, পার পেয়ে না মানে জিতে গেছে। আমি মনে করি যে ইন্ডিয়ার লাভ হয়েছে আর কি বেসিক্যালি, যেখানে হচ্ছে সিরাজ আর বুমরার একটা স্পেলই রান থ্রু করে দিয়েছিল অপোনেন্টকে। বাট যদি ফ্ল্যাট উইকেট থাকতো, দেন ইন্ডিয়াকে আবার ওই মানে কসরত করতে হতো উইকেট পাওয়ার জন্য। আর কসরত করা মানে বেসিক্যালি এখন হচ্ছে ইন্ডিয়ার মানে বুমরার সিরাজকে 50%, মানে বুমরার সিরাজকে 80%-এর মতো উইকেট নিতে হয় আর কি বেসিক্যালি। তো যেহেতু হচ্ছে পেসার্সদের অবস্থা এখন আমরা দেখছি উইকার, তো সেক্ষেত্রে আমার এটাই হচ্ছে বক্তব্য আর কি। আমার মনে হয় যে আহ, যেখানে যেরকম অবস্থা, সেরকম অবস্থা বুঝে টিম নামানোটা অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্র্যাটেজি বলে তাকে, সেটাকে বলে স্ট্র্যাটেজি। আমি আমার গতে বাঁধা যা আছে, আম, যে আমাকে 2022-এ এরকম ভাবে টিম নামিয়েছিলাম, আচ্ছা তাহলে আমাকে এখনো সেই টিম নামাতে হবে, এইটা যদি চলে তাহলে সেটা দ্যাট ইজ মানে সেটা হচ্ছে গোয়ার তুমি বলে। আম, সেরকম না। 2000 2018-তে মানে 2017 থেকে যখন হার্দিক পান্ডিয়া মানে অলরেডি এসে গেল, তখন থেকে ইন্ডিয়া পাঁচ বোলারে, বিদেশেও পাঁচ বোলারে খেলা শুরু করলো। কিন্তু হুম। যখন 2018-র বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে গেল, আম, এবং যে অস্ট্রেলিয়াতে সেই সময় স্টিভ স্মিথ নেই, ডেভিড ওয়ার্নার নেই, হ্যান্ডসকম নেই, কিন্তু বোলাররা সবকটায় রয়েছে, মানে প্যাট কামিন্স, ন্যাথান লিওন, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক, সে চারটি বাঘা বাঘা রয়েছে। ইন্ডিয়া তখন কিন্তু খুব একটা বাড়াবাড়ি কিছু করেনি। ইন্ডিয়া ছটা ব্যাটসম্যান প্লাস 7 নম্বর উইকেট কিপার যেটা ছিল ঋষভ পান্ত, এবং চারটে বোলার নিয়ে খেলেছিল। সেই চারটে বোলারের তিনটে পেস বোলার, একটা স্পিনার। এটা কিন্তু কোনো ডিফেন্সিভ খেলা না। মানে ওই ওই যে ম্যাচগুলো ইন্ডিয়া জিতেছিল, অ্যাডিলেড এবং মেলবোর্ন, তাতে ঠেকা দেওয়ার মতো কাজ হিসাবে বোলিং করেছিল মুরলী বিজয় একটা ম্যাচে, এবং অন্য আর ম্যাচে হচ্ছে হনুমা বিহারি। এই যে এই যে পলিসি, এই পলিসিটা কিন্তু ইন্ডিয়া আজকে করেনি, বা এর আগে এম এস ধোনির আন্ডারেও ইন্ডিয়া অনেক বিদেশের টেস্ট জিতেছে। অ্যাকচুয়ালি তো দাদার আন্ডারেও বোলার নিয়ে ইন্ডিয়া বিদেশে অনেক টেস্ট জিতেছে। ইন্ডিয়া কোনোদিনই পাঁচজন বোলার নিয়ে কোনোদিন বিদেশে খেলেনি। হ্যাঁ, বোলার নিয়ে বিদেশে খেলাটা ওই আমল থেকেই চালু হয়েছে আর কি, তার এবারে আগে এবার ইন্ডিয়া কখনোই খেলে। এবারে এবারে সেটা পাঁচজন নিয়ে খেলেনি, তখন হয়তো মনে করতো যে পাঁচজনে খেলার মানে, তখন হয়তো আমাদের অনেক ব্যাটসম্যান ছিল যারা বল টল করতে পারতো, কিন্তু তাও তাদের কোনোদিনই মনে হয়, এবং বোলার ছিল যারা কিন্তু ব্যাট করতে পারতো। এখন এই যে যে আমাদের এখন একটা সিচুয়েশন এসে গেছে যেখানে কোনো ব্যাটসম্যান বল করে না, কোনো বোলার ব্যাট করে না, সেই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে চারজন নাম্বার 11-কে নিয়ে একটা এইরকম পিচে খেলানোর কোনো যুক্তি নেই। এটা এটা মানে আমি বলবো যে মানে মানে মানে
গাম্বাটনেসের চূড়ান্ত উদাহরণ রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় দিয়েছে, যে আমরা ওই ছকের নামানো উচিত। ছকের বাইরে আমরা বেরোতে পারবো না। ছকের বাইরে বেরোতে পারবো না মানে আমাদের এখানে চারটে বোলার খেলবে, সেই চারটে বোলারের মধ্যে একটা স্পিনার হবে, বাকি তিনটে পেস বোলার হবে, এবং তারপরে ফিফথ মানে আর একটা হচ্ছে একটা একটু পেস বোলিং অলরাউন্ডার হবে। পেস বোলিং অলরাউন্ডার তো আমাদের নেই। তাই জন্য আমাদের ওই যে একটুখানি ব্যাট হাতে একটু হাঁকাতে পারে সেই আমাদের ইয়ে, বাদ বাকি সবাই আমাদের এখানে ইয়ে। তো এরকম করে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মানে যেমন আমরা ইয়েতে কি বলে আম, ইংল্যান্ডের সেকেন্ড টেস্টে আমরা জিতেছিলাম, যেখানে ঈশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং সিরাজ আমাদের চারটে বোলার ছিল। ওটাতে এই শামি আর বুমরা পার্টনারশিপে কিন্তু জিতিয়েছিল তো তাতে ব্যাটিং মানে। বুমরা বুমরা নেমেছিল হচ্ছে নাম্বার 10 হিসাবে, এখানে হুম। বুমরা নামছে হচ্ছে নাম্বার 7 হিসাবে বা নাম্বার 8 হিসাবে, যেটা মানে মানে জীবনে কল্পনা করা যায় না। এখানে ভারত যদি মানে যদি যদি অ্যাকচুয়ালি একটুখানি মানে মাথায় বোধহয় বুদ্ধির একটুখানি ইয়ে নিয়ে প্রয়োগ করতো, তাহলে এখানে যেটা যেটা ইংল্যান্ড বা সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড তারা যখন ইন্ডিয়াতে খেলতে আসে, তারা কি করে 8 নম্বর অব্দি ব্যাটসম্যান রেখে দেয়, দিয়ে তিনটে বোলার খেলায়, আর ব্যাটসম্যান গুলোর মধ্যে কেউ কেউ হয়তো বল করে এরকম রাখে। ইন্ডিয়াকে এখানে ওই 8 অব্দি ব্যাটসম্যান রাখতে বলছি না, 7 অব্দি ব্যাটসম্যান রাখতো, 7টা ব্যাটসম্যান রাখতো, 8 নম্বরে যাদের জায়গায় রাখতো, দিয়ে তিনটে বোলার, যথেষ্ট ভালো। মানে এখানে তো লাস্ট টেস্টে তো প্রসিদ্ধ কৃষ্ণা তো অ্যাজ আ ভিজিটার খেলেছে। আচ্ছা, প্রসিদ্ধ কৃষ্ণার কথা ছেড়ে দিলাম, জাদেজা 0 রানে আউট হয়েছে, কোনো ক্যাচ নেয়নি এবং কোনো বল করেনি, ঠিক আছে? তো কি মানে মানে ব্যাপারটা কি মানে কি কি দরকার ছিল? তো আমার কথাটা ব্যাটিংটা মানে ভালোই করছে আর কি, জাদেজা আই থিঙ্ক গুড এনাফ। যেখানে তোমার 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 পেস বোলাররা হচ্ছে মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা, আম, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, যারা মিলিতভাবে হয়তো 10 বল খেলতে পারবে না, তো তুমি কি করে চারজনকে একসাথে খেলাও? তুমি ওদের কাছ থেকে ওদের থেকে দুজন কি তিনজনকে খেলাও, বাদ বাকি তুমি মানে ব্যাটিং দিয়ে ভরে রাখো। যখন পিচটা এরকম এবড়ো খেবড়ো উঁচু নিচু হবে, তখন তোমার কমা বোলাররাও কিন্তু আউট করে দেবে। কিন্তু ওই যে একটা অ্যাডিশনাল ব্যাটসম্যান খেলিয়ে তুমি যদি কোথাও জায়গায় 10 মানে 5 জন বোলারে খেলার মতো তো ম্যাচই হলো না। যদি ম্যাচটাতে যদি 90 ওভার বল করা হয়, তখন 5টা বোলার এই খেলার একটা জায়গা থাকতে পারে। এই ধরনের পিছে অলওয়েজ হচ্ছে মানে 5 বোলার খেলানো 30 উচিত, ওভার এই সরি তিরিশ ওভার খেলানো উচিত। 30 ওভারে সবাই অল আউট হয়ে যাচ্ছে, 30 ওভারে যদি অল আউট হয়ে যায়, তুমি তিনটে পেস বোলার সেটা করতে পারবে না, তিনটে পেস বোলার এবং একটা ঠেকা দেওয়ার মতো বোলার সেটা করতে পারবে না। মানে আমি ভাবতে পারলাম না যে এইরকম পিচেও তারা, তার জন্যই তার জন্যই ওই 6 ফর 0 ওইটা হলো, ওই ঘটনাটা ঘটলো। তার জন্যই আমরা দেখলাম যে ম্যাচটা আরোই হয়ে গেল। না হলে ফার্স্ট ইনিংসে 55-এ অল আউট হওয়ার পরে ওখানে যদি 7-8 জন ব্যাটসম্যান মিলে মোটামুটি খেলে দেয়, জিনিসটা ওখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, এবার আমি গোয়িং ব্যাক টু রোহিত শর্মার ওই কথাটা। আমি রোহিত শর্মার খুব একটা যে বড় ফ্যান তা নয়, কিন্তু আমার মনে হয়েছে যে এই যে কথাটা বলেছে এটা একটু অ্যাকচুয়ালি বুকের পাটা নিয়ে কথা বলেছে, এবং একজন ক্যাপ্টেনের এই কথাটা বলার দরকার ছিল। এই তো ইংল্যান্ড আসছে, অলরেডি লরেন্স বুথ, মাইকেল ভন, এরা বেন গার্ডনার, এরা অলরেডি শুরু করে দিয়েছে, আরে ওখানে তো বল প্রথম দিন থেকেই ঘুরবে, পাফ অফ ডাস্ট আসবে, এই সব। তুমি যদি খেলতে না পারো, তাহলে খেলো না। তোমার কি দরকার তোমার? তুমি যদি অজুহাত দেওয়ার জন্যই খালি একটা জায়গায় আসো, যে আমি এখানে অজুহাত দিতে এসেছি, তোমাকে কি চোরাই করে চুট্টামি করে তোমাকে মানে হারিয়ে দেওয়া হচ্ছে? তোমাকে কি মানে যেটা আম, ইয়েতে কি বলে গত সাউথ আফ্রিকা সিরিজে আমাদের ইন্ডিয়ার সাথে হয়েছিল, যে অ্যাকচুয়ালি যে হোস্ট ব্রডকাস্টার, তারা অ্যাকচুয়ালি কারচুপি করে এলবিডব্লিউ গুলোকে দেয়নি। এইবার কোহলির সাথে যখন কথা হচ্ছিল, কোহলি কোহলি মনে করে দিয়েছিল যে আরে এই এই এলবিডব্লিউ তো তোমার আগের এলবিডব্লিউ থেকে ওপরে লেগেছিল। হ্যাঁ, তুমি ইয়ে করছো। যাই হোক, আম, তো আমার মনে হয় যে যে রোহিত শর্মা এটা বলে ঠিক করেছে, এবং এটাও ঠিক করেছে ক্রিস ব্রড, এই ভদ্র মানে ব্রড ফ্যামিলিতেই ব্যাপারটা চলে, আমি জানি না।
যে মানে অন্যকে চোর বলা আর নিজে চুরি করা, এই জিনিসটা বোধহয় ব্রড ফ্যামিলিতেই চলে। ক্রিস ব্রড এইখানেও প্রথম টেস্টটাকে বলেছে পিচ ইজ গুড, প্রথম টেস্টের পিচটাকে বলেছে পিচ ইজ গুড। কেন? ফার্স্ট ফার্স্ট কেননা নাম কি ভারত ছিল? ভারত প্রসিদ্ধ কৃষ্ণার শার্দুল ঠাকুরকে খেলিয়েছিল বলে, তাই জন্য পিচ ইজ গুড। হ্যাঁ, মানে মানে যখন যখন অ্যাকচুয়ালি পদের বোলাররা বল করছিল তখন কি দেখোনি তুমি কি অবস্থা হচ্ছিল? 3 দিনে একটা 3 দিনে একটা ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, তুমি মানে এলো পাথারি এদিক ওদিক ইয়ে করছে, ব্যাটসম্যানরা প্ল্যান করছে যে বাই নেব, এরকম অবস্থা, বলছে যে উইকেট কিপারের কাছে গেলে দৌড়াবি, আমরা বাই নেব। কে না, রোহিত শর্মা আর শুভমান গিল, নাম্বার 1 আর নাম্বার 3, এইরকম অবস্থা যেখানে চলে আসে, সেখানে সেখানকার পিচ নিয়ে খেলা নিয়ে তো মানে কিছুই ইয়ে হয় না। আর তারপরে যখন ভারতে আসবে, ভারতে এসে আচ্ছা, এবার ভারতের যে খাটাল পলিসি আমার মনে হয় নট অ্যান ইউনিভার্সাল পলিসি। খাটাল পলিসিটা তখনই থাকে যখন ভারতকে সেই ম্যাচটা জিততেই হবে বলে এরকম একটা ব্যাপার চলে আসে, তখন খাটাল পলিসি। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে যে আগের সিরিজটা হয়েছিল, ফার্স্ট ম্যাচটা খাটাল দেয়নি, ফার্স্ট হ্যাঁ, ম্যাচটা ওটা যেই হেরে যান। ফার্স্ট ম্যাচটা হেরে হ্যাঁ, গেল, সেকেন্ড ম্যাচটাতে খাটাল দিয়েছিল, থার্ড ম্যাচটা কিন্তু খাটাল দেয়নি, থার্ড ম্যাচটা হয়েছিল যে পিঙ্ক বলে। হ্যাঁ, না ওটা খাটালি ছিল না, মানে পিঙ্ক actually। বলের জন্য কিন্তু ওটা জিনিসটা আরো আরো বেশি মুভ করেছিল বলটা, মানে বলটা আরো ফাস্ট হয়ে যেত, যে করতো বলটা ফাস্ট হয়ে যেত। ফোর্থ ফোর্থ ইনিংসটা মোটামুটি নর্মাল পিচ দিয়েছিল ফোর্থ টেস্টে। হ্যাঁ, হ্যাঁ, থার্ড টেস্টে বিকজ অফ দ্য পিঙ্ক বল জিনিসটা আরো বেশি হয়েছিল। সেকেন্ড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফার্স্ট টেস্টটা খাটাল, সেকেন্ড টেস্টটা খাটাল, থার্ড টেস্টটা খাটাল, ফোর্থ টেস্টে কিন্তু খাটাল দেয়নি। ফোর্থ অ্যাকচুয়ালি টেস্টটা খাটাল ঠিক ছিল না, স্লো টার্নার টাইপের ছিল। দিল্লির পিচটা খুব একটা খারাপ ছিল না, দিল্লির পিচটা মোটামুটি ভালোই ছিল এই এই সিরিজের, মানে এই লাস্ট ওয়ার থাকা অবস্থা। আর ফোর্থ টেস্টটা তো মানে একদম ডেড পিচ ছিল, ওটা আমি বাদ ডেড দিয়েছি। পিচ ছিল। বাট যাই হোক, আমি হ্যাঁ, বলতে চাইছি যে ইন্ডিয়াতে পিচের মানে কোয়ালিটিটা ডিপেন্ড করে হচ্ছে যে ওই আউটকামটা আমাদের কত ইয়েতে লাগবে না লাগবে তার উপর। অবশ্য তোমার ইন্ডিয়ার ইয়েটা আছে যে আমাদের আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা পৌঁছানোর মতো জায়গায় যেতে পারবো, সেই জন্য ওটা ইয়ে। আম, তো যাই হোক, আমার মনে হয় যে তুলনামূলকভাবে একটা ভালো সাউথ আফ্রিকা ট্যুর গেল। আম, ইন্ডিয়া যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে না খেলাতো এবং যদি 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতো, 7 জন 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতো, তাহলে হয়তো প্রথম ম্যাচটাও ইন্ডিয়া না হেরে হয়তো আসতে পারতো, সেটাও একটা ইয়ে। আম, দ্বিতীয় যে আমাদের টেস্ট সিরিজটা চলছে সেটা হচ্ছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, সেটা নিয়ে তোর কি মতামত? পাকিস্তান অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেডলি বেশ ভালোই খেলছে আর কি, কিছু কিছু ক্রাঞ্চ মোমেন্টস যেগুলো থাকে। আর হ্যাঁ, মানে আমি মোস্ট ইম্পর্টেন্টলি পাকিস্তান নিয়ে কথা বলতে গেলে আমার সবার আগে শুরু করতে হবে ওদের ক্যাচ নিয়ে। ওদের ক্যাচিং মানে প্রত্যেক ম্যাচে, প্রত্যেক ইনিংসে, দাদা প্রত্যেক ইনিংসে 3-4টা করে ক্যাচ ফেললে পরে অস্ট্রেলিয়ার এগেনস্টে মানে বা অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ জেতার স্বপ্নই থাকবে ওদের। সেটা নিয়ে বলে লাভ নেই, মানে ক্যাচিং ওদের জাস্ট প্যাথেটিক, স্লিপ ক্যাচিং পার্টিকুলারলি। তো এটা তো একদম প্যাথেটিক। তবে পাকিস্তান অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেডলি বেশ ভালো ফাইট ব্যাক, মানে ফাইট করছে আর কি। ফার্স্ট টেস্টের পরের থেকে ওরা লাস্টের দুটো টেস্টই মোটামুটি ভাবে ভালোই খেলেছে। তবে কিছু কিছু ক্রাঞ্চ মোমেন্ট যেগুলো বললাম যে এমসিজি তে মিচেল মার্শে ক্যাচটা ধরলে পরে আগে হয়তো সেটা হয়তো একটু মানে ওরা বেটার করতে পারতো আর কি, জিততে কিনা আমি জানি না। আর ফোর্থ ইনিংসে ওরা বেশ ভালোই খেলছিল, ফোর্থ ইনিংসে ওরা বেশ ভালোই ব্যাটিং করছিল আর কি। তো পাকিস্তান আনএক্সপেক্টেডলি ভালো খেলছে, বাট কিছু কিছু ক্রাঞ্চ মোমেন্টসে ওগুলো ওরা যদি ক্যাপচার করতে পারতো দেন হয়তো ওরা একটা টেস্ট হয়তো জিততেও পারতো। এই যে এই ইনি মানে এই সিডনিতেই যেরকম হচ্ছে থার্ড ইনিংসে কোলাপস করে গেল পুরো, মানে হ্যাজলুডের ওই আজকে একটা স্পেলে মানে ওদেরকে হারিয়ে দিল পুরো আর কি। তো বেসিক্যালি মানে হারিয়ে আম, দিল মানে ওই হারে। দুটো জিনিস নিয়ে আমরা এখানে একটুখানি, পাকিস্তান অস্ট্রেলিয়ার দুটো জিনিস নিয়ে আমার একটু কথা বলার আছে। প্রথম যেটা সেটা হচ্ছে যে এই প্রথম সিরিজ হচ্ছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ায়, যেটা 3 টেস্ট সিরিজ, যেখানে না লাবুশেন বড় রান করেছে, না স্মিথ বড় রান করেছে। দুজনে বড় রান না করার পরেও অস্ট্রেলিয়া 3-0 জিতছে। তার মানে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি যে, হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি তোমার বোঝা লাভ
লাবুসানে, স্মিথ, হেড তিনজনের মধ্যে কেউই বড় রান করেনি। ইনফ্যাক্ট এই তিনজনকে পাকিস্তান কোয়াইট রেখেছে বলেই মানে সিরিজটা বেশ খানিকটা কম্পিটিটিভ লাগছিল আর কি। মানে বেসিক ফান্ডা হচ্ছে এটাই, মানে যেটা আমি বললাম আর কি, পাকিস্তান আনএক্সপেক্টেডলি ভালো খেলেছে। এই আনএক্সপেক্টেডলি ভালো খেলার কারণ হচ্ছে ওরা ওই তিনজনকেই মোটামুটি ভাবে কোয়াইট রেখেছিল আর কি। মানে ওরা বোলিংটা আর কি ভালোই করেছে আর কি এই সিরিজটাতে ওভারঅল। ব্যাটিং এ ওদের কিছু কিছু লেট ডাউন আছে আর কি, যাই হোক সেটা নিয়ে আমি পরে বলছি। মানে এটাই আর হচ্ছে মেইন রিজন আর কি। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কি বলে, ব্যাটিং কিন্তু একটা দুর্দশার দিন আসছে, কারণ আমার মনে হচ্ছে যে এই যে ওয়ার্নার চলে গেল, ওয়ার্নারের কিন্তু ডাইরেক্ট কোনো রিপ্লেসমেন্ট কিন্তু নেই কোথাও। ওরা ভাবছে ক্যাম গ্রিনকে দিয়ে ওপেন করাবে আজকে। স্টিভ স্মিথ বলছে আমি ওপেন করে দেবো। আহ, অস্ট্রেলিয়ার কোনো কিন্তু ইয়াং আপ অ্যান্ড কামিং ব্যাটসম্যান নেই। আমি একটা প্রেডিকশন করছি যে নেক্সট 3-4 বছরের মধ্যে অস্ট্রেলিয়া টিম একটা বিশাল বড় টেস্ট টিম, একটা বিশাল বড় কিন্তু ডাউনটার্নের মধ্যে দিয়ে যাবে। নেক্সট 2 বছরের মধ্যে, 2 থেকে 3 বছরের মধ্যে স্টিভ স্মিথ রিটায়ার করবে। তারপরে আহ, ট্র্যাভিসের কিন্তু কনসিস্টেন্ট নয়, ট্র্যাভিসের কনসিস্টেন্ট নয়। খোয়াজা, খোয়াজাও রিটায়ার করবে, আর 2-3 বছরের মধ্যে পড়ে থাকবে খালি ল্যাবুশেন। আমার মনে হয় না ল্যাবুশেন একা টানতে পারবে মিচ মার্স আর ক্যাম গ্রিনকে, এদেরকে দিয়ে। সো সেটা একটা ইয়ে। দ্বিতীয় জিনিস যেটা আমি পাকিস্তান সম্বন্ধে বলতে চাই, যে পাকিস্তান এত কিছু করার পরেও কিন্তু একটা ভালো একটা অলরাউন্ডারকে বার করে ফেলেছে, আমির জামাল। ভালো ভালো পেসে বল করছে, 6 উইকেট নিচ্ছে, আবার ওদিকে নাম্বার 10 হিসাবে এসে আহ, পিটিএ ভালো রান করছে। সো দ্যাট ইজ গুড। শেষ করার আগে জাস্ট ইয়েটা করবো যে রঞ্জি ট্রফি শুরু হচ্ছে। যারা নর্মালি ইন্ডিয়ান ডোমেস্টিক দেখেন না, তাদের কাছে আমি রঞ্জি ট্রফিটা আমি এই জন্য বলছি যে রঞ্জি ট্রফিটা দেখুন। 2-3টে প্লেয়ারকে নজরে রাখবেন, তার কারণ হচ্ছে এদের কিন্তু বিভিন্ন কারণে, যেমন ফর এক্সাম্পল আমাদের এই বছর যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের কিন্তু আম, আমরা জানি না এখনো হার্দিক পান্ডিয়া কতটা ফিট কতটা আনফিট। আমাদের কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার একটা কি দুটো লাগবে। তো দেখা যাক না ঘরের মাঠে সেগুলো আমরা পাওয়া যায় কিনা। দ্বিতীয় জিনিস হচ্ছে রোহিত শর্মার কিন্তু অ্যাজ আ টেস্ট ব্যাটসম্যান কিন্তু দিন শেষ হতে আসছে। আম, আমাদের কিন্তু একটা ওপেনার চাই। গত বছর মায়াঙ্ক আগরওয়াল খুব ভালো খেলেছিল, এবছর দেখা যাক আর কোনো ওপেনার নাম উঠে আসে কিনা। আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে এই বছর বিজিটিতে আমাদের কিরকম আমরা টপ 7 নামাবো। আমার মনে হয় যে 2018 মতো আমাদের এখনো ওরকম ভাবেই 4টে বোলার এবং 7টা ব্যাটসম্যান নিয়ে খেলা উচিত। আরো একটা জিনিস আমাদের নজরে রাখতে হবে, ঋষভ পান্ত। ঋষভ পান্ত রঞ্জিতে খেলে কিনা সেটাও একটা দেখতে হবে। চেতেশ্বর না, ও পূজারা, আইপিএল। চেতেশ্বর পূজারা এখনো শেষ হয়ে যায়নি। চেতেশ্বর পূজারা সৌরাষ্ট্রের হয়ে এখনো খেলে যাচ্ছে। রাহানে শেষ হয়ে গেছে, কিন্তু চেতেশ্বর পূজারা আমার মনে হয় না এখনো শেষ হয়েছে। চেতেশ্বর পূজারার আম, এখনো একটা অস্ট্রেলিয়া ট্যুর আমার মনে হয় ওর বাকি আছে। ওকে দেখে নেওয়া উচিত রঞ্জিতে কিরকম করছে। এছাড়াও আরো 2-3টে ইয়ে, যেমন আমাদের এখন বলা হচ্ছে যে আমাদের নাকি পেস বোলিংটা একটুখানি কম হয়ে গেছে, মানে ভান্ডারটা কম। আমি বলবো যে হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, তারপর আবেশ খান, এদের দিকে একটু নজর রাখুন, এদের পারফরমেন্স গুলোর দিকে একটু নজর রাখুন। আমার মনে হয় যে এরা কিন্তু সামনের দিনে ভারতীয় টিমে আসার যোগ্যতা রাখে। রিঙ্কু সিং, রিঙ্কু সিং টেস্ট টিমে আসার যোগ্যতা রাখে। আমার মনে হয় বিজিটি মানে বর্ডার গাভাস্কার ট্রফিতে রিঙ্কু সিংকে ইন্ডিয়া টিমে রাখা উচিত। ইন্ডিয়া টিমে ইয়াশ ধুলকে নিয়ে আসা উচিত। দিল্লির ক্যাপ্টেন্সি করছে একটা 20 বছরের 21 বছরের ছেলে, দিল্লিতে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। এটা লাস্ট হয়েছিল কিন্তু ঋষভ পান্তের সময়। নট ইভেন বিরাট কোহলি, তাকে কিন্তু দিল্লিতে ক্যাপ্টেন বানানো হয়েছিল এইরকম বয়সে। তো আমার মতে একটু একটু নজর রাখুন ছেলেটার ওপরে। এই প্লেয়ার গুলোকে আমার মনে হয় নিয়ে আসা উচিত। লাস্টে যেটা বলতে চাই যে ভারত ঘরের মাঠে পরপর 10টা হোম টেস্ট খেলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা, বাংলাদেশের বিরুদ্ধে 2টো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টে। আমি যদি এস্টিমেট লাগাই তাতে এই 10টা টেস্টে আশ্বিনের লিস্ট 100টা উইকেট হওয়া উচিত। না, এত হবে না। 10টা 100, টেস্টে 60 থেকে 70 উইকেট হবে। 70টা উইকেট হবে। আচ্ছা ঠিক মানে আছে। 10টা
70টা তুমি যদি 100টা করতে পারতো তাহলে ও শেন ওয়ার্নকে ছোঁয়ার মতো জায়গায় চলে যেতে পারতো। মানে কিন্তু তোমার প্রত্যেকটা স্টেটে এনফার লাগবে আর কি, ওটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আহ, আমি 20টা ইনিংসে ধরছিলাম না, যে 10টা টেস্ট মানে 20টা ইনিংস। 20টা ইনিংস মানে হ্যাঁ। প্রতিটা ইনিংসে হয়তো চার চার উইকেট মতো ধরি ধরি, ঠিক আছে, 8 উইকেট অন করে। এভারেজ 8 উইকেট, 70টা উইকেট মতো পাবে, 65 হ্যাঁ থেকে 70। 70টা। সো বেসিক্যালি যাই হোক, অশ্বিন কিন্তু মানে হঠাৎ করে হু হা করে বেরিয়ে যাবে। আহ, এখন অলরেডি 490, আহ হুম। 500 হতে আর 10 উইকেট বাকি আছে। এছাড়া আরো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই 10টা টেস্টের মধ্যে যদি ভারত যদি মোটামুটি 7-8টা টেস্ট জিতে থাকে, তাহলে বিজিটিতে যাই হোক ইন্ডিয়া তাও কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবেই যাবে। সো এই 10টার মধ্যে আমাদের মোটামুটি 8টা মতো টেস্ট জিততে হবে, বাকি দুটো ড্র হলেও চলবে। আমরা ধরে নিচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে দুটো ম্যাচে দুটো জিতবো, আমরা ধরে নিচ্ছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টে ম্যাচ জিতবো। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আহ, ইংল্যান্ডকে অ্যাটলিস্ট 3-0-তে হারাতে হবে। ইংল্যান্ডের যা টিম সেটা আমরা করতেই পারি, আমাদের কিন্তু খাটাল লাগবে না। আমি তোর সাথে একমত যে এই ইংল্যান্ডকে হারানোর জন্য আমাদের কিন্তু এরকম ভীষণ টার্নিং পিচ দেওয়ার দরকার নেই। মোটামুটি একটা ইন্ডিয়ান টার্নিং পিচ দিলেই হবে, যেখানে থার্ড ডে থেকে বল ঘুরছে। থার্ড ডে থেকে যদি বল একদম। ঘোরে, তাহলে সেরকম পিচে এই ইংল্যান্ডের খেলার মতো সেরকম ব্যাটসম্যান নেই, ঠিক আছে। হুম। আম, তো এই ছিল আজকের মতো আমাদের আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করব আরো রেগুলারলি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। প্যাভিলিয়ন প্রান্ত থেকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের নতুন এপিসোড আসলে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।